সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানবো আবহাওয়ার খবর। পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় অনেকটাই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমার দুই সহকর্মী রয়েছেন, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন। তারা নওগাঁ থেকে রয়েছেন আব্দুর রৌফ এবং পঞ্চগড় থেকে রয়েছেন সহকর্মী গোফরান বিপ্লব। শুরুতেই যেতে চাই পঞ্চগড়ে গোফরান বিপ্লবের কাছে। বিপ্লব, শীতের তীব্রতা তো বেশ কিছুটাই বেড়েছে, জনজীবনের প্রভাব কেমন দেখছেন? হ্যাঁ জি দোলা, আসলে ভৌগোলিক অবস্থান এবং দীর্ঘ শীত ঋতুর নগরী এই সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এটি হিমালয়ের পাদদেশে হওয়ায় প্রতি বছরই মূলত শীত অন্যান্য জেলার চেয়ে একটু আগে ভাগে আসে। এবারও কিন্তু আসলে একটু ব্যতিক্রম হয়েছে, কারণ প্রতি বছরই আমরা দেখেছি যে অক্টোবরের শেষের দিক থেকে শুরু হয় এবং এই শীত আপনার যা ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত দীর্ঘ থাকে। এবার কিন্তু আসলে নভেম্বরের শেষে কিন্তু আমরা পুরোপুরি এই শীতটা অনুভব করতে পারছি। গত 3 দিন যাবত কিন্তু এই অঞ্চলে আসলে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস যেটা সেটা প্রবাহিত হচ্ছে। আমি আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় তিনি আমাকে জানিয়েছেন আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 99%। গতকাল কিন্তু সকাল 9টায় এই তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 97%। আসলে শীত মানে এই অঞ্চলের মানুষের জন্য দুর্ভোগ, বিশেষ করে যারা ডে লেবার আছে, খেটে খাওয়া মানুষ আছে, কৃষি শ্রমিক আছে, তাদের আসলে শীতের কষ্টের সীমা থাকে না। বিশেষ করে তারা সকালবেলা কাজে যোগ দিতে হয়, এই জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে, তাদের আয় ইনকামও কমে যাচ্ছে। আর শীতকালে বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিছুটা হলেও যারা মধ্যবিত্ত বা যারা মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু এই শীতটাকে উপভোগ হিসাবে নেয়, কিন্তু ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের আসলে কষ্টের সীমা থাকে না। আমি কথা বলেছি কৃষি শ্রমিকদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে তাদেরকে সকাল সকাল কাজে যোগ দিতে হচ্ছে, কিন্তু ঠান্ডার কারণে, ঘন কুয়াশার কারণে কিন্তু তারা আসলে সঠিকভাবে তাদের কাজটি করতে পারছেন না। আর দিনের বেলা কিন্তু ঝলমলে রোদ দেখা দিলেও এটি কিন্তু বিকেল নাগাদ মিলিয়ে যাচ্ছে এবং সন্ধ্যা থেকে শুরু হয় কনকনে ঠান্ডা এবং হিমেল বাতাস। এটা রাত যত গভীর হয় এর তাপমাত্রা ততই বাড়তে থাকে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। দোলা, বিপ্লব সাথেই থাকবেন। এবারে যাচ্ছি নওগাঁতে, সহকর্মী আব্দুর রৌফ রয়েছেন সেখানে। রৌফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জেলায় তাপমাত্রা কতটা নিচে নেমেছে, আবহাওয়া অফিস কি বলছে এবং শীতজনিত রোগের প্রকোপ কি দেখতে পাচ্ছেন কিনা? উত্তরের জেলা হওয়ার কারণে নওগাঁতে একটু আগে শীতের তীব্রতা হানা দেয়, তারই ধারাবাহিকতায় এই চলতি মৌসুমে কিন্তু শীতের তীব্রতা মোটামুটি দেখা দিয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহে শনিবার থেকে নওগাঁর তাপমাত্রা একটু একটু করে কমছে। গত শনিবার নওগাঁ সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। সে তাপমাত্রা কমে গত রবিবারে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রবিবার সে তাপমাত্রা কমে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে মঙ্গলবার সেই তাপমাত্রাটি কমে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ নওগাঁতে চলতি সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে কমছে, যার কারণে আপনার যে শীতের তীব্রতা একটু দেখা দিচ্ছে। বিশেষ করে শীতের তীব্রতার সঙ্গে হচ্ছে আপনার উত্তরে যে হিমেল হাওয়া, গতকাল থেকে উত্তরে হিমেল হাওয়া বইছে, সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু সেই শীতের তীব্রতাটাকে আর একটু তীব্র মনে হচ্ছে। এছাড়া কিন্তু প্রতিদিনই আপনার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়ছে এবং পরের দিন সূর্য ওঠার পর থেকে কিছুটা আপনার কুয়াশা আপনার থাকছে না, দিনের তাপমাত্রাটা বাড়ছে। এই এমন অবস্থার কারণে কিন্তু খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছে। বিশেষ করে এখনো নওগাঁর মাঠে কিন্তু
আমন ধান কাটার মৌসুম চলছে, এমন শীতের তীব্রতাকে মানে উপেক্ষা করে কৃষক এবং কৃষি শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু মাঠে আমন ধান কাটার কাজে ব্যস্ত রয়েছে। এছাড়া কিন্তু যারা অটো ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ আছে তারাও কিন্তু এই শীতের তীব্রতার কারণে একটু চরম বিপাকে পড়েছে। এছাড়া কিন্তু হঠাৎ করে শীতের তীব্রতা পড়ার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যেহেতু নওগাঁতে শীতের তীব্রতা শুরু হয়েছে, ইতিমধ্যে কিন্তু নওগাঁর যে শীতার্ত মানুষগুলো রয়েছে তাদের জন্য শীত বস্ত্রের তালিকা কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পাঠানো হয়েছে। তো সরকারের পক্ষ থেকে যখনই চাহিদা মাফিক শীত বস্ত্রগুলো পাওয়া যাবে তখনই নওগাঁর যে শীতার্থ মানুষগুলো রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রম শুরু হবে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই তাপমাত্রাটা চলতি সপ্তাহে আর একটু কমার সম্ভাবনা আছে এবং শীতের তীব্রতাটা আর একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নওগাঁ থেকে এই ছিল শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রফ এবং গোফরান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। শীতের খবর জানছিলাম নওগাঁ এবং পঞ্চগড়ের দুই সহকর্মীর কাছ থেকে। পরের প্রসঙ্গে যাচ্ছি। ভূমিকম্পের ব্যাপারে আতঙ্কিত না হয়ে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হয়, বিষয়টিকে স্বাভাবিক বলছেন ভূতত্ত্ববিদরা। এদিকে রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজউক। গত ২১ নভেম্বর শুক্রবার সকালে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। একে গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। পরদিন আরও ২টি ভূমিকম্প হওয়ায় জনমনে বড় ভূমিকম্পের আতঙ্ক জেঁকে বসে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় মাঝারি ধরনের ভূমিকম্প হওয়া স্বাভাবিক। এমন অবস্থায় ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প বা তার থেকে কম মাত্রার ভূমিকম্প এক্সপেক্ট ইউজুয়ালি হবে। এটা তাহলে আমাদের নর্মাল স্বাভাবিক পর্যায়ে এটা হবে। এর চেয়ে বেশিও হতে পারে, ৫-৬-এর উপরও হতে পারে, ৬-৭ও হতে পারে। কিন্তু আমাদের আসলে এই ভূমিকম্প নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আমাদেরকে অ্যাওয়ারনেসটা বেশি ইম্পর্টেন্ট। ভূমিকম্প নিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ, প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো আমরা আসলে এর কোনো পূর্বাভাস পাই না, যার কারণে এর জন্য আতঙ্কিত না হয়ে আমার পরামর্শ হচ্ছে আমাদের সচেতন, সাবধান এবং সতর্ক থাকতে হবে, আর প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাহলে যে কোনো সময় ভূমিকম্প হলে আমরা তার ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করতে পারবো। তা আমাদের অভিজ্ঞ জনশক্তি রয়েছে, উদ্ধার কাজ পরিচালনার জন্য ইকুইপমেন্ট রয়েছে। এই ক্যাপাসিটি আরও বৃদ্ধি করার জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে। সম্প্রতি কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০টি ছোট বড় ভবন চিহ্নিত করেছে রাজউক। এসব ভবনের বিষয়ে ব্যবস্থা নিতে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। যে আমরা যে বাড়িগুলোকে প্ল্যান দিচ্ছি তারা সেই মতো করছে কিনা, আর যেগুলো আমাদের প্ল্যানের বাইরে করছে বা অন্যভাবে করছে সেগুলো কতটুক সহনীয় হবে সেটাই আমরা এখন অ্যাসেসমেন্ট করব। এইটা অতি দ্রুতই করা হবে। প্রতিবার ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি রাজউক। কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক ভূমিকম্পের পর থেকে আতঙ্কে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সেখানকার কয়েকটি হলের দেওয়ালে ফাটল ধরেছে, এর মধ্যে নতুন হলও রয়েছে। শিক্ষার্থীরা বলছেন নিম্নমানের কাজের কারণে মাঝারি ভূমিকম্পে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হল, কাজী নজরুল ইসলাম হল, ফজিলাতুন্নেসা হল সহ পুরাতন হলগুলোর কয়েক জায়গায় প্লাস্টার খসে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তারা দাবি করেন হল নির্মাণে নিম্নমানের কাজ আর তদারকির অভাব সহ নানা অনিয়ম হয়েছে। ভূমিকম্পে সেই অনিয়মের প্রমাণ সামনে এসেছে। এই হলটা তৈরি করার ক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্টের একটা ফাইন্যান্সিয়াল ভাবে দুর্নীতি হয়েছে। দেন এই টাকাটা লোপাট হওয়ার কারণে এই হলটার যতটুকু
স্ট্রং হওয়ার কথা ছিল ততটুকু স্ট্রং করে নাই। তো এই জন্য ইন ফিউচারে যদি মানে এরকম কোনো আর একটু স্ট্রং কোনো ভূমিকম্প হয় বা আরো স্ট্রং কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সেক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টদের 1000 স্টুডেন্ট এই হলগুলোতে এখন পর্যন্ত থাকতেছে, তো তাদের এই জানমালের একটা ব্যাপার স্যাপার আছে। এখন এগুলা নিয়ে আমরা আসলে স্টুডেন্টরা খুবই চিন্তিত। 2019 সালে 6টি হলের নির্মাণ কাজ শুরুর পর ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের দাবি, ডিপিপি অনুযায়ী হলগুলোতে পাইল ফাউন্ডেশন হওয়ার কথা থাকলেও করা হয়েছে ম্যাট ফাউন্ডেশন, যার ভিত্তি দুর্বল। ম্যাট ফাউন্ডেশন দিয়ে কাজ চলে যায়, ইটস ফাইন, সমস্যা নেই, কিন্তু এখানে প্রত্যেকটা হলে ম্যাট ফাউন্ডেশন দেওয়ার কারণে আনুমানিক 16 কোটি টাকার মতো বেঁচে যাওয়ার কথা, অথচ পিডিডি অর্থাৎ প্রজেক্ট ডিজাইন ডকুমেন্টসে আমরা এরকম টাকা পয়সা বেঁচে যাওয়ার বা এরকম কোনো তথ্য আমরা পাইনি। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের কাজের কারণেই মাঝারি ভূমিকম্পে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে দুর্নীতি দমন কমিশন, সেটি তাদের একটি তদন্ত কার্যক্রম সম্ভবত চলমান, তাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে হবে। লাইব্রেরি, অনুষদ ভবন ও শিক্ষক কোয়ার্টার সহ অনেক ভবনের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুর 2 আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। আওয়ামী লীগের ভোট ব্যাংকের দখল নিতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে বিএনপি ও জামায়াত। রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে দলগুলোর ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর 2। কৃষি প্রধান উত্তরাঞ্চলের এই আসনটি 2008 সালের পর থেকেই চলে যায় আওয়ামী লীগের দখলে। 2014 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই জয়লাভ করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এরপর আর আওয়ামী লীগের পেছন ফিরে তাকাতে হয়নি। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকটাই, কিন্তু কি বলছেন এলাকার ভোটাররা? আমরা মনে করেন এখন আমরা যারা উন্নয়নের ভালো চায় তাদেরকে আমরা চাই। আমরা এমন ব্যক্তিকে ভোট দিব যাতে ভোটের পর তারা আমাদের কাছে আসে, আমাদেরকে সুখ দুঃখে দেখে এবং ভোটের পর আমাদের কোনো সমস্যা না হয়। আমরা এমন ধরনের প্রার্থী চাই যারা আমাদের কৃষক এবং শ্রমিক হিসেবে যারা সংসদে আমাদের হয়ে কথা বলতে পারে। এবার তরুণ প্রজন্ম এবার হচ্ছে প্রথম ভোট দিতে পারতেছে, তো আমরা এমন প্রার্থী চাই যে দেশের জন্য কাজ করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের প্রার্থী এলাকায় বেশ সক্রিয়। বিগত বছরগুলোতে দল নিষ্ক্রিয় থাকার সময় পেছনে থাকলেও এবার তরুণ ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি জামায়াতের। জনগণ আমার প্রতি একটা বিশ্বাস আছে। আমি বলে দিলাম যে আপনাদের কৃষি যন্ত্রাংশ থেকে শুরু করে বিষ, সার, কীটনাশক, ঔষধ স্বল্প মূল্যে পাওয়ার জন্য কি করতে হয় সরকারের কাছে সেটা করার আমাদেরও পরিকল্পনা আছে। অন্যদিকে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রার্থিতা চূড়ান্ত করার পর আসনটিতে সমর্থকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। তবে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে এরই মধ্যে সভা সমাবেশের মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী। এখন একটা বড় বড় কথা বললাম নির্বাচনে ভোট নেওয়ার জন্য, আমি এই রাজনীতি করতে আসিনি। আমি যেটা করতে পারবো সেটা আমার কাজের মাধ্যমে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ভোটারদের মন জয় করতে দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীরা যেমন মাঠে আছেন, তেমনি রাজনৈতিক দলগুলো হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের মাঠে পিছিয়ে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদও। আওয়ামী ভোট ব্যাংক ও তরুণ ভোটারদের সমর্থন আদায়ে কৌশল করছেন তারাও। তবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য জানতে ভোটারদের অপেক্ষা করতে হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে 9 শিশুসহ 10 জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গরবুজ জেলায় এই হামলা চালিয়েছে পাকিস্তান। মুজাহিদ আরও জানান, এই হামলার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও কয়েকবার বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত 4 বেসামরিক নাগরিক আহত হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি কয়েক দফা সংঘর্ষ হয়েছে, এতে বহু মানুষ নিহত হন। এবারে খেলার খবর।
ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য 23 সদস্যের নারী দল ঘোষণা করেছে বাফুফে। এবারও দলটির নেতৃত্বে থাকছেন আফিদা খন্দকার। সোমবার নারী সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাবিনা মাসুরাদের নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্তি প্রকাশ করেন প্রধান কোচ পিটার বাটলার। নো, আমি তাদের নিয়ে প্রশ্ন করতে নিষেধ করেছি। বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন মানে কোচ পিটার বাটলারের কখনো হাস্যরস আবার কখনো তীব্র মনোভাব। সোমবার ত্রিদেশীয় নারী সিরিজের জন্য ঘোষিত 23 সদস্য দলে এবারও জায়গা হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণরানী সরকার, সুমাইয়া মাসুসীমা, সানজিদা ইসলাম ও মাসুরা পারভিনের। তাদের বিষয়ে কিছু শুনতে নারাজ কোচ। যাদের বাদ দিয়েছি তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। সবশেষ ভুটান সফর থেকে আসা মেয়েদের নিয়ে একসঙ্গে 22 দিনের ক্যাম্প করেছে। দলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, সঠিক পথেই আছে তারা। এই দুটি ম্যাচ এশিয়ান কাপের প্রস্তুতির মঞ্চ হলেও আমরা দুটি ম্যাচেই জিততে চাই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েকবার অনুশীলন সহ 5টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে হামজা জামাল ভুইয়ারা। তবে টানা দুবারের সাফ জয়ী নারী ফুটবল দল সোমবার প্রথম অনুশীলন করেছে এই মাঠে। ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে 3 জাতি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া 92 আর আজারবাইজানের অবস্থান 74, যেখানে আফিদারা আছেন 104 নম্বরে। এবার সবাই মিলে আমরা একসাথে ট্রেনিং করতে পেরেছি, কোচ যেভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করেছি। আর যেহেতু মালয়েশিয়া আজারবাইজানের সাথে খেলা, তারা যেহেতু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে দুটা ম্যাচই আমরা জিততে পারি। নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের চুক্তি 31 ডিসেম্বর পর্যন্ত। বাদ পড়া 5 ফুটবলার চুক্তিবদ্ধ থাকলেও অনুশীলনে সুযোগ পাচ্ছেন না। জাতীয় স্টেডিয়ামে 26 নভেম্বর বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে, আর 2 ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আজারবাইজান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই হাতে রয়েছে দৈনিক যুগান্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনী জোট। 7 দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা বৃহস্পতিবার। এনসিপি এবি পার্টির নেতৃত্বে 7 দলীয় জোট। পৃথক জোট হচ্ছে বাম দলগুলোর। বৃহৎ জোট গঠনের পথে বিএনপি, 7 ইসলামী দল নিয়ে নির্বাচনী সমঝোতায় জামায়াত। খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দৈনিক প্রথম আলো। বেতন ভাতায় সরকারের খরচ বেড়েছে, উন্নয়নে কমেছে। অর্থনীতি সাম্প্রতিক চিত্র এবং এক্ষেত্রে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমানের একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে। সরকারের খরচের চাপ বাড়ছে, কারণ বেতন ভাতা সুদ পরিশোধ ভর্তুকিতেই বাজেটের সিংহভাগ টাকা খরচ হয়ে যায়। নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহী হচ্ছেন না। বড় ভূমিকম্পে 40% ভবন ধসের শঙ্কার কথা বলছে রাজুকি। রাজুকের একটি সমীক্ষা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতের দায়িত্ব রাজুকের, কিন্তু ভবন মালিক এবং প্রকৌশলীরা দায় এড়াতে পারেন না। সমকাল। নির্বাচনের প্রস্তুতিতে 3 দল। রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে, প্রার্থী বাছাই শেষ হয়নি, এখনও নানা যোগ বিয়োগ করছে বিএনপি। সর্বাত্মক প্রচার কেন্দ্র কমিটি গঠন, পোলিং এজেন্ট ট্রেনিং চলছে জামায়াতের, এবং জোটের সম্ভাবনা থাকলে আপাতত একক প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আইসিইউর 41% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। এতে করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হলে পরে ঝুঁকি রয়েছে মৃত্যুহারের, দীর্ঘদিন হাসপাতালে বসবাসের, চিকিৎসা খরচের। এটি আইইডিসিআর এর জরিপ। যাচ্ছি পরের পত্রিকায়। আজকের পত্রিকা একটু দেখে নিতে চাই। বড় পরীক্ষায় অনভিজ্ঞ ইসি, একই দিনে ভোট গণভোট। দেশে প্রথমবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করার পর গণভোটের কর্মযজ্ঞ। সব বিষয় পর্যবেক্ষণে আগামী শনিবার ভোটের মহড়া করবে ইসি। লটারিতেই চূড়ান্ত হলো 64 জেলার এসপি। সোনিয়া বশির কবিরের প্রতারণার ফাঁদ, দেশি বিদেশি ব্যক্তি প্রতিষ্ঠানের 80 কোটি টাকা আত্মসাৎ। তার বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক কালের কণ্ঠ। চাঁদাবাজির মহামারীতে দেশ, সর্বত্র ভয়ঙ্কর চাঁদাবাজি। চাঁদা দিতে হয় শীর্ষ ব্যবসায়ী থেকে ফুটপাতের দোকানিকেও। নরসিংদীর সাবেক এসপির গুরুপাপে লঘুদণ্ড, 50 লাখ টাকা ঘুষের দণ্ড শুধুই তিরস্কার।
দৈনিক আমার দেশ, বিচারের বাইরেই থাকছে বিদ্যুৎ খাতের রাঘব বোয়ালরা। 14 মাসেও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারেনি জাতীয় কমিটি। আমলাতন্ত্রের লাল ফিতায় বন্দি দুদকের উদ্যোগ। এবং আরেকটি কলাম দেখতে পাচ্ছি, বিএনপির কাছে দ্রুত আসন বন্টনের সিদ্ধান্ত চায় মিত্ররা। আর এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। এর সাথে এখনকার সংবাদ শেষ করছি। পরের আয়োজনে আমন্ত্রণ রইল এবং আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।